আবার স্বাগত একুশে বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রণ। দর্শক, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শেয়ার বাজার নিয়ে কথা বলবো, অর্থনীতি নিয়ে কথা বলতে চাই এবং আমরা জানি যে আজকে শেয়ার বাজার লেনদেন শেষ হয়ে আছে। আমরা শেয়ার বাজার নিয়ে শুরুতেই কথা বলবো। দর্শক, পুঁজিবাজার নিয়ে আমরা আজকে কথা বলবো রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেডের সিইও আশরাফ আহমেদের সঙ্গে। জনাব আশরাফ আহমেদ, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি লেনদেন 1100-1200 কোটি টাকার আশেপাশেই হচ্ছে। ইন্ডেক্স 6000 ছুঁই 6000 মনে হচ্ছে অতিক্রম করবে, আবার দেখা যাচ্ছে নিচে একটু ঘোরাফেরা করছে। অনেকে মনে করছে শক্তি সঞ্চয় করছে ইন্ডেক্স, এখান থেকে আসলে 6000-এর যে একটা মাইল ফলক সেটি অতিক্রম করবে ডিএসসি প্রধান ইন্ডেক্স। তো সব কিছু মিলিয়ে বর্তমান মার্কেট ট্রেন্ড একটু জানতে চাই শুরুতেই। থ্যাংক ইউ। দেখুন, মার্কেটে যেটা হচ্ছে যে আমরা গত সপ্তাহের হিসাবে দেখি, রাফলি 200 পয়েন্টের মতো গেইন করেছে। 5800 লেভেল থেকে এটা 6000-এর কাছাকাছি পৌঁছে গেছে, মানে কাছাকাছি পৌঁছেছে, এখনো এটা 6000 ক্রস করেনি। আপনার ইয়েটা আমাদের যে ট্রেড ভলিউম সেটা ফেরত আসছে 1200 লেভেলে থাকছে, উইচ ইজ ভেরি গুড। এটা আসলে আমরা গত 2 বছর ধরে যেই মন্দা অবস্থা দেখছি তার থেকে বেরিয়ে আসার লক্ষণ। এবং আমরা যদি একটু ড্রাইভার গুলো চিন্তা করি, যে আসলে সবচেয়ে বড় যে ডিফারেন্সটা হয়েছে সেটা হচ্ছে যে বিনিয়োগকারী এবং ইন্টারমিডিয়ারিদের কনফিডেন্স ফেরত আসছে। কারণ আমরা জানি যে বিএসইসি আমাদের যে রেগুলেটর, তারা একটা নতুন নেতৃত্ব এসছেন, তারা অনেক ভালো অনেক কিছু করার চেষ্টা করছেন। সেগুলো আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি এটার আমরা ফল দেখতে পাবো। বিনিয়োগকারীদের আস্থা বাড়ার প্রাইমারি কারণ কিন্তু এটা। কারণ উল্টো দিকে যদি আমি দেখি যে ইকোনমিক আউটলুক যদি আপনি হিসাব করেন, সেখানে কিন্তু যে খুব ভালো সংবাদ আছে সেটা কিন্তু না। আমরা দেখছি যে এই কোয়ার্টারে, লাস্ট কোয়ার্টারে, যেটা মানে আমাদের যে জানুয়ারি টু মার্চ যে কোয়ার্টার, সেখানে আমরা দেখলাম যে একটা আমাদের জিডিপি গ্রোথ রেট খুব সিগনিফিকেন্টলি নেমে এসছে 3%-এর কাছাকাছি। এবং ফর দ্য ফার্স্ট টাইম সিন্স 1971 আমাদের যে অ্যাকচুয়াল ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যেটা, সেটা শ্রিঙ্ক করেছে খুব মার্জিনালি, 0.3%-এর মতো, বাট গত কোয়ার্টারের তুলনায় এটা ছোট হয়ে এসছে। সার্ভিস সেক্টর যেটা প্রায় 7% লেভেলে গ্রো করতো, সেটা এখন নেমে এসছে 3-3.5% লেভেলে। সো এই কনটেক্সটে যদি ইকোনমি যদি ঘুরে না দাঁড়ায়, মানে এটা মোটামুটি একটা নিম্নমুখী ট্রেন্ড সেট হয়ে গেছে। এখানে একটু জানতে চাই যে ইকোনমিক গ্রোথের কথা বলছেন, ইকোনমিক গ্রোথ হলে কিন্তু এটা পুঁজিবাজারের প্রভাব পড়বে, খুবই স্বাভাবিক। কিন্তু তারপরেও এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি মার্কেটে কিন্তু একটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। আমরা করোনার সময় দেখেছিলাম, ওই সময় কিন্তু মার্কেট ভালো ছিল, এবং এই সময় অনেকে বলছে যে ব্যবসা বাণিজ্য অন্য কোথাও ওইভাবে ভালো না, তো টাকা এখানে ঢুকতেছে, এরকম কিছু কথাবার্তা আমরা শুনি। এটিকে আপনি কিভাবে রিলেট করবেন? এটাও সত্যি। দেখুন, এটার মার্কেট, এটা কিন্তু আসলে মানে মার্কেট ডিএসসি ইন্ডেক্স কিন্তু আসলে ইকোনমিক ইন্ডিকেটর না। ডিএসসি ইন্ডেক্স হচ্ছে মার্কেট ইন্ডেক্স। মার্কেট সিনারিওতে যেটা হয়, প্রাইমারি জিনিস যেটা হচ্ছে যে আমরা জানি যে ইকোনমি একটা ডাউনওয়ার্ড ট্রেন্ডে ছিল। সেটা কতখানি, সেটা ইকোনমিক অ্যাকচুয়াল নাম্বারস কি আসবে না আসবে, এটার বাইরেও কিন্তু আমরা বিনিয়োগকারীরা জানতাম যে ইকোনমি ভালো করছে না। কিন্তু যখনই আপনার একটা নতুন নেতৃত্ব আসে, সেটা বোধ পলিটিক্যাল এবং রেগুলেটরের ক্ষেত্রেই ঘটেছে, তখন একটা আশার সঞ্চার হয়, যে তখন আইডিয়াটা হচ্ছে যে ইকোনমিক টার্ন অ্যারাউন্ড করবে। টার্ন অ্যারাউন্ড যদি করে, তখন যেটা হবে যে মার্কেট তখন সেটাকে ওই যে ফিউচার গ্রোথ রেটটাকে প্রাইসিং করা শুরু করে। মানে ব্যাপারটা ছিল এরকম, গত বছর সিনারিওটা ছিল যে আমরা জানি যে ইকোনমি শ্রিঙ্ক করবে কিংবা গ্রোথ স্লো হয়ে আসবে। সো গ্রোথ, যে রিটার্নের যে সম্ভাবনা সেটা কম থাকবে। কিন্তু এই বছরের সিনারিওটা হচ্ছে যে বিনিয়োগকারীরা আশা করছেন যে ইকোনমি ভালো হবে, অ্যাটলিস্ট কারেন্ট যে সিনারিও আছে তার থেকে ইমপ্রুভমেন্টে যাবে। মানে আমরা যদি দেখি যে গত বছরের আমাদের যে ইকোনমিক পারফরমেন্স, গ্রোথ রেট, ইনফ্লেশন, সবকিছু মিলিয়ে এটা বহু দশকের মধ্যে সর্বনিম্ন। আশাটা হচ্ছে যে এই বছর হয়তো বা আমরা দেখবো যে এটা রিভার্স করেছে এই ট্রেন্ড। আপনি ইকোনমিক গ্রোথ রেটের কথা বলছেন, এই যে একটা সিনারিও আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ইন্ডিকেটর সিনারিও, সেটিকে আমরা এখন রিয়েলটা দেখতে পাচ্ছি কিনা? অনেকে বলছেন যে আগে আমরা আসলে ম্যানুপুলেটেড একটা তথ্য দেখতাম, সেটা আমরা এখন রিয়েল পাচ্ছি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এই
ব্যাপারে আসলে মানে ইন্ডেক্সের যে ইস্যুটা, যে ইন্ডেক্সটা রিয়েল কি না, হ্যাঁ, এটা নিয়ে সবসময় ডিবেট হতে পারে। আমার আমার ব্যক্তিগত ভিউ হচ্ছে যে আপনার যদি এই ডিএসই এক্স নিয়ে যদি আপনার সন্দেহ থাকে, আপনি আমি ইনভেস্টর ঠিক হিসেবে আপনার ডিএসএক্স নিয়ে বলছি না, আমি আসলে পুরো ইকোনমি নিয়ে বলতে চাচ্ছি। আমরা যে জিডিপি গ্রোথের কথা বলি অথবা অন্য যে রেটগুলোর কথা বলছি, এই যে সিনারিওগুলো আগে হাসিনা সরকার আমলে যেটা পেতাম আমরা এখন যেটা পাচ্ছি, কতটা আসলে মনে হচ্ছে রিলায়েবল, বানোয়াট না, এই বিষয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম। দেখুন, স্ট্যাটিস্টিক্যাল দুর্বলতা বাংলাদেশের একটা সার্বিক বৈশিষ্ট্য। গ্রোথ, ইকোনমিক গ্রোথ রেট যে গত বছর যে খুব খারাপ অবস্থা ছিল, এটা তো আসলে আমরা ইনভেস্টররা কিংবা ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা দেখলেই বোঝেন, আচ্ছা। এবং মার্কেট দেখলেই বোঝা যায়। সো এটা নিয়ে আসলে সরকার কি বলল সেটার জন্য কিন্তু আসলে আমরা কেউ অপেক্ষা করি না, আমরা নিজেরাই টের পাই কোনটা কি হচ্ছে। সরকারি স্ট্যাটিস্টিক্স যেগুলো, সেগুলো কিন্তু সেগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, এগুলো কিন্তু সবই প্রক্সি। কারণ স্ট্যাটিস্টিক্যাল প্রসেস হচ্ছে স্যাম্পল করে ওনারা একটা স্যাম্পলিং করেন, স্যাম্পলিং এর বেসিসে একটা ডেটা তৈরি করেন, একটা স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিওর আছে। এই প্রসিডিওর গুলোর কিন্তু নিজস্ব দুর্বলতা সবসময় থাকে। আচ্ছা। তো ইকোনমিক গ্রোথ হচ্ছে কি হচ্ছে না, এটা আসলে আমরা নিজেদের ব্যবসা দেখলেই বুঝতে পারি। হুম 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 তো আমরা আশা করব আগের চাইতে আমরা রিয়েল তথ্যটা পাবো, সেটার প্রভাব আসলে আমরা সকলে ইন্ডেক্সে দেখবো। আসলে আমি একটু জানতে চাই, রেপো রেট কমানো হয়েছে, সেটার প্রভাব তো আসলে ব্যাংকের ঋণের সুদের হারে পড়বে, সেটার প্রভাব তো আমাদের ওভারঅল শেয়ার বাজার বলি, বাণিজ্যিক সেক্টরগুলোতে পড়বে, এটা তো আমরা আশা করতেই পারি। এই বিষয়ে একটু ব্যাখ্যা জানতে চাই। দেখুন, ফার্স্ট জিনিস যেটা আমি একটু এক্সপ্লেন করি, যে ধরুন আপনি যদি গত মাসে যদি 1 বছরের ট্রেজারি বিল কিনে থাকেন, আপনার কিন্তু মোটামুটি 0.4 থেকে 0.45% আপনার এই রেট কাটের ফলে কিন্তু গেইন হয়ে যাওয়ার কথা, ক্যাপিটাল গেইনস। কারণ ইন্টারেস্ট রেট যেটা হয় যে পলিসি রেট কমলে ইয়েতে আপনার ফিক্সড ইনকাম সিকিউরিটিজে, লাইক গভর্নমেন্ট ট্রেজারি বিলস কিংবা গভর্নমেন্ট বন্ডে আপনার তখন একটা ক্যাপিটাল গেইন হয়। সো আমরা আশা করছি যে এই গেইনটা আমরা যেখানে ট্রেড করা সম্ভব হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিজ, সেখানে হয়তো এই গেইনটা আমরা দেখতে পাবো। আবার একই সাথে যেটা আরেকটা জিনিস যেটা হবে, যে ইন্টারেস্ট রেট কমে আসলে কিন্তু ডাইরেক্টলি প্রফিটেবিলিটি বাড়বে, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে। কারণ আপনি গত গত বছরের যদি আপনি ট্রেন্ডটা দেখেন, যে ফাইন্যান্স কস্ট, ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর ফাইন্যান্স কস্ট যেভাবে ভয়াবহ রকমের বেড়েছিল, এটার ফলে যেটা হয় যে প্রাইস আর্নিং রেশিও এফেক্ট হয়, আপনার আমাদের যে ইপিএস সেটা কমে যায়। এই ট্রেন্ডগুলো রিভার্স হবে যদি ইন্টারেস্ট রেট কমে আসে। সো এই রিভার্স হলে মানে কি, আপনার সাথে সাথে আপনার ইপিএস বাড়বে, আপনার ইপিএস বাড়লে এবং একই সাথে আপনার যেহেতু ইকোনমিক আউটলুক যদি পজিটিভ হয়, তখন পি রেশিওটাও ইমপ্রুভ করবে। আপনি এখানে একটু স্পেসিফিক্যালি আমি আরেকটা জিনিস একটু বলতে চাই, দেখুন আপনি যদি ব্যাংকিং সেক্টরের প্রাইস ইনকাম প্রাইস আর্নিং রেশিও দেখেন, এটা অলমোস্ট সেক্টর এভারেজ 5% লেভেলে চলে গেছে। আচ্ছা আচ্ছা। এবং এটা ধরেন হতে পারে যে ভালো যেই ব্যাংকগুলো ভালো অবস্থায় নেই তাদের জন্য, এবং তাদের অনেকগুলোই আসলে সাবপারে বিক্রি হচ্ছে, হ্যাঁ। কিন্তু এই যে 5% সেক্টরাল ডিসঅ্যাডভান্টেজের কারণে অনেকগুলো ভালো ব্যাংক যারা কিন্তু আসলে মোটামুটি রেকর্ড গ্রোথ করছেন, রেকর্ড প্রফিট করছেন, মানে এর মধ্যে আমরা কয়েকটা ব্যাংক কে দেখতে পাচ্ছি যেগুলো ধরেন গত 20-30 বছরে এই ধরনের প্রফিট আমরা দেখিনি কখন, এই ধরনের রিটার্ন অন ক্যাপিটালও আমরা দেখিনি। কিন্তু এই ব্যাংকগুলো যেমন ওই সেক্টরের চাপে পড়ে 5 PE-তে নেমে গেছে, প্রাইস আর্নিং এ নেমে গেছে, তাদের প্রাইস সিগনিফিকেন্টলি কমে গেছে। নর্মাল সিনারিওতে এই মুহূর্তে যে সেক্টরাল যে ইয়েটা আছে, সংখ্যাটা আছে, সেটা কেটে গেলে এই ব্যাংকগুলোর শেয়ার প্রাইস আসলে খুব সিগনিফিকেন্টলি বেড়ে যাওয়ার কথা। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি প্রত্যাশা করছেন, আমি মনে করি যে অনেক বিনিয়োগকারী কিন্তু আশা করছেন যেটা হবে। মানে ব্যাংকিং সেক্টর একটা পজিটিভ ট্রেন্ড আসবে, একটা উল্লম্ফন দেখা যেতে পারে, এরকম একটা প্রত্যাশা আপনি করছেন মনে হচ্ছে। আমি আসলে না, আমি সেক্টর হিসাবে না বলতে বলাটা বোধহয় ঠিক হবে না, সাব সেক্টর বলাটা ইজ রাইট। কারণ দেখুন 36টা ব্যাংক আছে, তার মধ্যে অনেকগুলো ব্যাংক খুবই ভালো অবস্থানে আছে, অনেকগুলো ব্যাংক খুবই খারাপ অবস্থানে আছে। তো যেই ভালো ব্যাংকগুলো খুব ভালো করছে তাতে শেয়ার প্রাইস আলটিমেটলি অ্যাডজাস্ট করাটা স্বাভাবিক, কারণ সেটা অ্যাডজাস্ট না করলে ডিভিডেন্ড ইয়েল্ড উড বি খুবই ভালো। সেই অনুসারে যেগুলো আবার খারাপ ব্যাংক,
সেগুলো তো আসলে ইমপ্রুভমেন্ট হওয়ার কোনো কারণ নেই। এখন অনেক ব্যাংকের মানে ব্যাংক নিজে কিন্তু একটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আমাদের পুঁজিবাজারে, তো অনেক ব্যাংকের কিন্তু এক্সপোজার লিমিট ক্রস করেছে, আবার অনেকের কিন্তু এক্সপোজার অনেক নিচে। যাদের নিচে তাদের আসলে এই মুহূর্তে বিনিয়োগ করা উচিত কিনা ক্যাপিটাল মার্কেটে, কিভাবে দেখেন? দেখুন, এটা আসলে ওই পার্টিকুলার ব্যাংকের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির উপরে ডিপেন্ড করে। আচ্ছা। কারণ ব্যাংকিং এমন একটা খাত যেখান থেকে আসলে ইকুইটি মার্কেটে প্লে করাটা বোধহয়, আমি আসলে ব্যক্তিগতভাবে এটার ব্যাপারে খুব জোর দিতে চাই না। কারণ দেখুন, ব্যাংকের কোর ব্যবসার মধ্যে কিন্তু আসলে স্টক মার্কেট প্লে থাকার কথা না। ইকুইটি, স্পেকুলেটিভ ইকুইটি ইনভেস্টমেন্টস কিন্তু আসলে ব্যাংকগুলোর জন্য কতখানি অ্যাপ্রোপ্রিয়েট, সেটা একটা কোশ্চেন মার্ক। যেই কাজটা আসলে আমাদের সাধারণ বিনিয়োগকারী কিংবা আমরা যদি বলি যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি এখান থেকে হওয়া উচিত, সেটার জন্য ব্যাংকের উপরে নির্ভর করাটা বোধহয় ঠিক হচ্ছে না। এবং ব্যাংকে একটা জিনিস আমরা দেখি, তাদের পোর্টফোলিওতে কিছু পোর্টফোলিও এমনও আছে যে 25 থেকে 30টা স্টক সেই পোর্টফোলিওতে, ব্যাংকের পোর্টফোলিওতে। তারা তো আসলে অনেক বড় পোর্টফোলিও ম্যানেজার হিসেবে আমরা তাদেরকে ধরতে পারি, কিন্তু আমরা এরকমটি দেখে থাকি। এই বিষয়ে কিছু বলবেন কিনা? আসলে তাদের কেন, তাদের পোর্টফোলিওতে এতগুলো কেন স্টক থাকবে? না, এটা থাকতেই পারে, মানে প্র্যাকটিক্যালি আপনার যদি আপনি এভাবে বলেন যে ব্যাংকে একটা স্পেসিফিক টার্গেট দেওয়া হলো যে ইনভেস্টমেন্ট পলিসি অনুসারে যে আপনি এই এই ধরনের স্টকে এই ধরনের বিনিয়োগ করতে পারবেন, তো একটা কন্ট্রোল মেকানিজম থাকতে হবে। সো সেই ক্ষেত্রগুলোতে আসলে 25টা স্টক আসলে এমন কিছু আমি মনে করি না যে বড় একটা সংখ্যা। মানে পোর্টফোলিও ম্যানেজার আমরা সাধারণত দেখি যে টোটাল যেই ফান্ড তার 4টা অথবা 5টা ভাগে ভাগ করা হয়, তো সেখানে 25 অথবা 30 ভাগে ভাগ হতেই পারে, সেটা আপনি মনে করছেন। তো একদম শেষ পর্যায়ে যদি কোনো দিক নির্দেশনা থাকে সার্বিকভাবে বিনিয়োগকারীদের জন্য, অথবা নিয়ত সংস্থাকে যদি আপনার কিছু বলা থাকে। দেখুন, এক নম্বর জিনিস সেটা হচ্ছে নিয়ন্ত্রণ সংস্থা অনেকগুলো ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন। অবশ্যই আমরা আশা করব যে এগুলো আসলে দ্রুত ইমপ্লিমেন্টেশন করা সম্ভব হবে। এবং সেকেন্ড যে জিনিসটা আমি মনে করি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা যেমন ধরেন আমাদের মার্কেটে ফিক্সড ইনকাম সিকিউরিটিজ কিংবা বন্ড, এটা এখনো আন্ডার রিপ্রেজেন্টেড। একটু আগে যেটা বললাম যে দেখুন, ইন্টারেস্ট রেট 0.5% কাটা, রিডিউস করা মানে হচ্ছে টেকনিক্যালি আপনার গভর্নমেন্ট বিলে 0.4% ক্যাপিটাল গেইনস হওয়ার কথা আজকে। কিন্তু যেহেতু এটা ট্রেডিং এত কম, বিশেষ করে গভর্নমেন্ট সিকিউরিটিজ আমরা মার্কেটে ট্রেডই করতে পারছি, যেটা হচ্ছে সেটাও আসলে বিস্পোক ট্রানজাকশন, যে মার্কেটে ব্যাপারটা এমন না যে আমি আজকে এখনই বিড দিলে অনেকগুলো পাবো। সো এই সিনারিওটার থেকে আসলে বন্ড মার্কেটটাকে যদি ডিপ না করা যায়, তাহলে কিন্তু আমরা অনেক অনেক কিছুতেই আসলে আমরা সুযোগ হারাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি মনে করি, আশা করবো যে এসইসি হয়তো এই ব্যাপারটাতে আর একটু বিশেষ নজর দিবেন, যাতে ট্রেডেড বন্ড মার্কেটটা আর একটু এক্সপ্যান্ড করা যায়। এসইসি মার্কেটের উন্নয়নে অনেক কাজ করছে, অল্প সময় অনেক উদ্যোগ তারা নিয়েছে। তারা মার্কেট ভালোর জন্যই অনেক কিছু চিন্তা ভাবনা করছে, এবং আপনাদের সহযোগিতাও লাগবে। সকলের সহযোগিতা আসলে একটা ভালো মার্কেট আমরা দেখবো, সে প্রত্যাশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেডের সিইও আশরাফ আহমেদের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই।